এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। হাক বাড়িতে আজ হইচই পড়েছে। বড় চাচা নিজে আজ তৌসিফকে কল দিয়েছিল। তৌসিফ তাকে না করতে দুইবার ভাবেনি, কিন্তু যখনই উনি বললেন তখনই তৌসিফ রাজি হলো। দুজন এসে ঘুরে যাবে তা জানিয়েছে। চাচার মনে অন্য কথা, সে জানিয়ে একবার আনতে পারলেই হলো। পোষ নিজে গড়িয়ে কেঁদে হলেও থেকে যাবে। তখন না হয় জামাই বউ দুজনই থাকলো। তৌসিফ যে বউ স্যাঁচরা তা বড় চাচা ঢের বুঝেছে। মুখের উপর কিভাবে বলে দিল, না বউ পাঠাবো না, বউ ছাড়া ঘুম হয় না আমার। চাচা তো এটা শুনি নিজেই লজ্জায় মরিমরি অবস্থা। শালার জামাই। শ্রেয়া বাচ্চাদের সাথে বসা। তখনই হেমন্ত বাড়িতে প্রবেশ করলো। বাবা তো তাকে ফোন করে আগেই বলেছে। হেমন্ত সোজা বাজার হয়ে এসেছে। বড় মাছগুলো রান্নাঘরে রাখতে ড্রয়িং রুমে বসা শ্রেয়ার নাকে যেন গন্ধটা ধাক্কা খেল। মুখ কুচকে রুমে চলে গেল। কেউ ততটা খেয়াল করলো না অবশ্য। ইনিমিনি উঠে গেল মাছ দেখতে। বিহার টিচার এসেছে, এসে পড়ছে এখন। বড় মাস্টার দিকে তাকিয়ে হেমন্তকে জিজ্ঞেস করলো, হেমু ভাই মাঠ কি ঘুমায়? হেমন্ত দাঁত কেলিয়ে হেসে পড়ল, মাছকে জিজ্ঞেস করো। মাঠ কটা পরে হেমু ভাই? বলে তো। দুটোর গালে দুটো চুমু দিয়ে হেমন্ত রুমে গেল। শ্রেয়া হেলান দিয়ে বই পড়ছে। হেমন্ত হাত পা ধুয়ে এসেছে নিচে থেকে। শ্রেয়ার কাছে হাসি মুখে এগিয়ে আসতে নিলে নাক চেপে ধরে শ্রেয়া। হেমন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে শ্রেয়ু? গন্ধ, গোসল করে আসুন, গন্ধ মাছের। হেমন্ত বউয়ের মন রাখতে গোসলে ঢুকলো। 10 মিনিট গোসল সেরেই এক লাফে বউয়ের কোলে ঘেসে শিব পড়ল। পেটে হাত দিয়ে বলল, বাবার কলেজে কি করে? শ্রেয়া হেমন্তর ভেজা চুলে হাত বোলালো। মানুষটা এত কেয়ারিং কেন? হেমন্ত শ্রেয়ার হাতে চুমু দিয়ে বলল, ফ্রুটস খেয়েছিলে? একটা ডাব কেটে আনি। শ্রেয়া জানে না বললেও কাজে দিবে না। শ্রেয়া জানে না বললেও কাজে দিবে না। হেমন্ত নিচে গিয়ে ডাব একটা কেটে পানি নিয়ে রুমে ঢুকলো। এই সময়টাতে ডাবের পানি বাবুর জন্য উপকারী। শ্রেয়া পানিতে চুমুক দিল, জিজ্ঞেস করল, মলাই নেই? আছে তো। দিন তাহলে। আগে পানি খাও। শ্রেয়া মুখ চোখা করলো। ও জানে এখন পানি শেষ না করলে মলাই দিবে না হেমন্ত। তৌসিফ আগামীকাল বউ নিয়ে আসবে হক বাড়িতে। যেহেতু মুখে বলেছে সেহেতু কথার খেলাপ করবে না, তা শিওর। বাজারে গিয়ে জামাই আদের সবটুকু প্রস্তুতি গ্রহণ করেছে দুই চাচা। চাচিরাও হাতে হাতে পিঠা বানিয়ে রাখছে। জামাই প্রথম আসবে বলে কথা। শ্রেয়ার মুখটা হাসি হাসি করে বসে আছে। চিতই গুড়ে ভেজানোর জন্য বানানো হচ্ছে, যাতে আগামীকাল খাওয়া যায় সেই পিঠা। খাওয়ার জন্য শ্রেয়া ততটা মুখিয়ে নেই। ওর ধ্যান চাচি শাশুড়ির বানানো ঝাল চিতইয়ে। কাঁচা মরিচ আর ধনিয়া দিয়ে বানানো হচ্ছে, যদিও মাত্রই একটা ডিম চিতই খেলো না। গরম ধোয়া ওঠানো একটা চিতই পিহা এনে দিল শ্রেয়ার সামনে। শ্রেয়া ফু দিয়ে মুখে দিতে নিলেই কোথা থেকে হেমন্ত চলে এলো। ফু দিতে দেখেই চাপার স্বরে পড়ল, শ্রেয়, ফু দিয়ে খেতে নিষেধ করেছিলাম। ওহ, ভুলেই গিয়েছিলাম, সরি। হেমন্ত পিঠা ছিঁড়ে রাখলো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। ইনিমিনি দুটোই ঘুমে ঠুলু ঠুলু অবস্থা। রাত জাগতে পারে না একটাও। রুমেই ছিল। ওদের মা মাত্রই দুটোকে বিছানায় শুয়ে দিয়ে রেখে এলো, কিন্তু হেমন্তর গলা পেয়েই এসেছে। জ্যৈষ্ঠ আর চৈত্র এলো। ওদের খাওয়া দাওয়া চলছে এখন। হেমন্ত জ্যৈষ্ঠের দিকে তাকিয়ে বলল, দুটো কাল সকালে ফজরের পর ঘুমাস না, তোদের নিয়ে বাইরে যাব। চৈত্রর মুখের টুকু শেষ করে জিজ্ঞেস করে, কই যাব হেমু ভাই? হেমন্তর উত্তর করার আগে ইনিমিনি হেমন্তর শরীর বেয়ে উঠে কাঁধ জড়িয়ে ঝুলে পড়ল। কানে মুখ দিয়ে কুই কুই করে শুরু করেছে দুটো। তারাও যাবে। বড় ভাইয়ের দুই গালে চপচপ করে শব্দ করে দুটো করে 4 জোড়া চুমুও বসালো। হেমন্ত আড়মোড়া ভেঙে শ্রেয়ার কোল থেকে মাথা টান দিয়ে টান টান হয়ে সোফায় শুয়ে পড়ল। পা দুটো মিলি দিয়ে পড়ল, পায়ে ব্যথা বুঝলে শ্রেয়?
ঠিক সেকেন্ডের ব্যবধানে ব্যাঙের মতো দুটো লাফ দিল ইনিমিনি। দুই পায়ের কাছে বসে কোলের উপর ভাইয়ের পা ভাগ করে নিল। ছোট ছোট হাতে পায়ের আঙুল টেনে দিতে দিতে হাত ভাঙা গলায় বলা, হিমু ভাই নিবা না? পায়ের পর আমার মাথা ব্যথা, তারপর কাঁধ, এরপর পিঠ ব্যথা। সকলের মুখে তখন চাপা হাসি। বাকিটা বলার আগে পিহা বলে উঠল, পোষাপা থাকলেই বলতো, হ্যামো ভাই আপনার গলায়ও ব্যথা, আসুন টিপিতেই। সকলেই হেসে উঠল। শ্রেয়া একটু পিঠা হেমন্তের মুখে দিয়ে নিজেই চুলগুলো টেনে দিল। হেমন্ত আদেশে ভঙ্গিতে বলল, পিহা সোনা, চা খাওয়াবি? পিহা রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলল, মাকে বলছি এখনই। পিহা বলাতেই জ্যৈষ্ঠ পাশের সোফায় গা এলিয়ে দিল। চৈত্রের দিকে তাকিয়ে বলল, চালটা পারতে হবে, পোষাপাকে ভর্তা বানিয়ে খাওয়াবো। যদি না থাকে? হেমন্ত ওদের উদ্দেশ্য করে বলল, তৌসিফ তালুকদার শালা তো জানে না সেদে কি কাকে বিয়ে করেছে। পোষ নিজে তো থাকবে, তৌসিফকে সহ নিয়ে থাকবে, আমার বোন বলে কথা। কথা যে এটা একদমই সত্যি তা সকলেই জানে। পোষের স্বভাব সম্পর্কে কে না জানে। পোষ যাবে না বলে মন স্থির করেছে। তৌসিফ বারবার বলছে আলমারিতে ব্যাগ রাখা, সেটাই যাতে পরে পোষ। কিন্তু পোষ যাবে না, ভালো লাগে না বড় লোকদের মাঝে যেতে। একবার হেমন্তের সাথে গিয়েছিল, কি এক কাণ্ড ঘটল সেদিন। ঢের শিক্ষা হয়েছিল পোষের, এইসব জায়গায় আর যাবে না। তখন ওকে বাসায় নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে তৌসিফ কোথায় জানি গেল। জিজ্ঞেস করলো, উত্তর করেনি ঠিকঠাক, উল্টো থুতনিতে চুমু দিয়ে চলে গেল। পোষ একা একাই ফ্ল্যাটে চলে এসেছে। আপাতত গোসল করে সোফায় পা তুলে শুয়ে চিপস খাচ্ছে। কিছুতেই তৌসিফের সাথে যাবে না ও। সোহা নিজের রুমে থেকে এসেই বুয়ার সাথে কিছুক্ষণ খ্যাচখ্যাচ করলো। সেসবে পাত্তা দিল না পোষ। মিনু একটু পরে উকি দিচ্ছে, তার নাটক দেখার সময় এটা। কিন্তু পোষ কার্টুন ছেড়ে রেখেছে। নাকের পাটা ফুলে উঠল মিনুর। পোষের বরাবর বিপরীতে গিয়ে বসলো সোফায়। পোষ তাতেও পাত্তা দেয় না, চোখ মুখ ডুবিয়ে অনায়াসে চিপস মুখে পড়ছে। ছলছল চোখে তাকিয়ে রইল মিনু। কি মনে করে উঠে গেল সোজা সোহার কাছে। গেলেও শয়তানি হাসি দিল পোষ। এখন নিশ্চিত সোহা আসবে। হলো তাই। সোহা এসে কড়া গলায় বলল, রিমোট ছাড়ো। চোখ উল্টেই তাকালো পোষ, না বুঝার ভঙ্গিতে বলল, কি? টিভি রিমোট ছাড়ো। কেন? মিনু দেখবে এখন। দেখুন। সব বিরক্ত হয়ে বলল, এসব দেখে না ও। ওটা ওর চোখের ব্যারাম, আমার না। সোহা কটমট করে তাকালো, দাঁতের দাঁত চেপে বলল, ভদ্র মতো কথা শোনো। শুনবো না, যান ফুটুন এখান থেকে। শেষবার বলছি। পোষ খেপে গেল। ওর গলাটা যেন কচু খাওয়ার পর যেমন চুলকায় ঠিক তেমনি চুলকে উঠলো। ফুসে উঠে বলল, টিভি আমার জামাই কিনেছে, বাসা আমার জামাই করেছে, রিমোটও আমার জামাইয়ের, সোফাও আমার জামাইয়ের, আর ওই জামাই হলো আমার। এর মানে বোঝেন? এর মানে এসব আমার, দিব না। সোহা টিটকারি করে বলল, এসব দেখেই গলায় ঝুলছো মেয়ে? না হয় এইসব জেনেও কে বিয়ে করে এমন পুরুষকে যার চরিত্র? চুমকা সোহার কপালে গিয়ে রিমোটটা লাগলো। পোষ ছুঁড়ে মেরেছে, ততটা লাগেনি অবশ্য। তৌসিফকে নিয়ে ওভাবে বলাতেই ওর রাগ উঠে গিয়েছে। রিমোট ছুঁড়ে ফেলেছে, গটগট পায়ে চলে গেল ও সেখান থেকে। সোহা তখনও চোয়াল ফাঁক করে তাকিয়ে আছে। এই মেয়ের সাহস কত, সোহাকে রিমোট ছুঁড়ে মারে? তিনটা ছেলে হাতের ব্যথায় কুকরি উঠল। মুখ বাঁধা থাকায় শুধু গুঙানির ন্যায় শব্দ হলো। হঠাৎ গাড়ির ভেতর থেকে আদেশ এলো, মুখ খুলে দেওয়ার। ভেতরের মানুষটা তাদের আর্তনাদ শুনতে চায়। তিনজনের হাত পুনরায় মুচড়ে ধরতে ব্যথা কাতর শব্দ তুলল তারা। গাড়ির কাজটা উঠে গেল আলগোছে। অন্ধকারে সহসা মিলিয়ে গেল তা বাতাসের বিপরীতে শাসার শব্দ করে। বাড়িতে ঢুকবে এমন সময় আদিত্যকে দেখলো তৌসিফ। ওর সাথে দেখা হচ্ছে না আজ অনেকদিন। আদিত্যকে দেখেই ডাকলো ও গাড়ি থেকে নেমে। আদিত্যর পা থেমে গেল। চাচ্চুকে দেখে এগিয়ে এলো ও। তৌসিফ শটান হয়ে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, কবে যাচ্ছিস? এই তো চাচ্চু, কিছুদিন আর। তো অবস্থা কি? এই আদিত্য অল্প চোখ তুলে তাকালো, অতঃপর ধীরে বলতে চাইল, চাচ্চু তুমি পুষিকে
গগন কাঁপিয়ে এক ধমক দিল তৌসিফ। পুষি কি বল। তোর মুখ থেকে পুষি, পৌষ রাত কোনোটাই জানি না শুনি আদি। চাচি ডাকবি তুই, জিব্বা কেটে নিব আমি। এই চাচি না, চাচি আম্মু ডাকবি, বল মনে থাকবে। দারোয়ান সহ দু একজন কাজের মানুষ তাকালো ওদের দিকে। আদিত্য হাত মুঠো করে রাখলো। তৌসিফ ওর নড়াচড়া না দেখে ধমকালো, কথা বল। আদিত্য মাথা নাড়লো, তাতে পোষালো না তৌসিফে। খারাপ গলায় বলল, মুখে বল। ডাকবো না। কি ডাকবি? কথা বল আদি, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আদিত্যর হাতের রগগুলো ফুলে উঠল, শিরা উপশিরা দেখা যাচ্ছে যেন। রাগে অপমানে ওর মাথা নিচু করেই বলল, চাচি। চাচি না, চাচি আম্মু ডাকবি, মনে যাতে থাকে। তোর চাচার বউসে, তাকে নিয়ে একটা অক্ষর যদি এদিক ওদিক করিস, আমি তৌসিফ তুইকে ভুলে যাব। কাঁধে করে যদি ঘোরাতে পারি তাহলে ছুঁড়ে ফেলতেও পারি। তৌসিফ পা বাড়লো সিঁড়ির দিকে দিয়ে, পেছনে না ঘুরে বলল, তোর কোনো বন্ধু যাতে পৌষ রাতের আশেপাশে না থাকে, এরপর জানে মেরে দিব। আদিত্য চমকে তাকালো, অবাক হয়ে প্রশ্ন করে, আমার বন্ধু? তৌসিফ কথা বলল না, পেছন ফিরে আদিত্যের কাঁধ চাপড়ে বুকের বাঁ পাশে হাত রেখে নরম স্বরে বলল, তুমি আমার ছেলের মতো আদি, তোমাকে আমি কতটা ভালোবাসি তা তো জানো না? আদিত্য মাথা নাড়াতে তৌসিফ অল্প হেসে বলল, বাসায় যা। আদিত্য চলে যেতে তৌসিফ হাঁটা দিল। বউ তার নিশ্চিত রেডি হয়ে বসে আছে। রুমে ঢোকার আগেই ওকে আটকালো সোহা, কপালে সাদা ব্যান্ডেজ করা। আদৌ কতটুকু কি হয়েছে কে জানে। সে মাথা পেঁচিয়েছে সাদা ব্যান্ডেজ দিয়ে। তৌসিফ এক পলক তাকিয়ে প্রশ্ন করল, মাথায় কি হয়েছে? সোহা নাক টেনে বলল। ওশ করছে এটা। তৌসিফ অবাক হলো, আশ্চর্য হওয়ার কণ্ঠে জিজ্ঞেস করলো, মানে ও কেন করবে? নিশ্চিত এমন কিছুই করেছো তুমি সোহা? সোহাও অবাক হলেও আমলে নিল না, আক্রোশ মিশ্রিত গলায় বলল, ওর মাথায় রিমোট আছাড় মেরেছে ও, এখন ওর বিচার পাবো না? বেয়াদব মেয়ে একটা, বড় ছোট মানে না। তৌসিফ মাথা ঠান্ডা করলো, তার কাছে সময়টা গুরুত্বপূর্ণ। সোহাকে জানালো, আমি কথা বলছি ওর সাথে। কথা বলছি, কি বলার আছে? এই যে আমার মাথা, এরপর কি বলার আছে? তৌসিফ কথা বলল না, রুমে চলে এলো। মুড নষ্ট করার ইচ্ছে নেই আপাতত। ঘুটঘুটে অন্ধকার রুম দেখে ফ্রি কুচকায় তৌসিফ। পোষ কোথায়? ওকে তো রেডি হয়ে থাকতে বলেছিল। লাইট অন করতেই ডাকলো, হানি, আর ইউ দেয়ার? লাইট অন হতে বিছানায় দেখা গেল ওকে। কাঁথা দিয়ে মাথা সহ ঢেকে রেখেছে সে। তৌসিফ ফস করে শ্বাস ফেলল। কাঁথা সরাতে নিলেই পোষ শক্ত হয়ে রইল। তৌসিফের মাথায় রাগ উঠে গেল। এই মেয়ে কেন জ্বালাচ্ছে ওকে? তৌসিফ এক টানে কাঁথা টেনে সরালো, তবুও পোষ ছ্যাটার মতো পড়ে রইতেই তৌসিফ এক টানে ওকে ধরে তুলল। পোষ চোখ খুলো না। তৌসিফ এবার দিল এক ধমক। কি সমস্যা? কি হয়েছে? সোহাকে কেন মেরেছো? কেন জ্বালাচ্ছ আমায়? তুমি রেডি হওনি কেন? পোষ মাথা তুলে তাকালো, রাগের সুরে বলল, ওই সোহা। কি বলো? বলতে দিন। মুখের কথা টেনে নিয়ে বলেন। বলো, এত কেন চলছে ওই সোহার জন্য? মনে হচ্ছে পাতলা ডালে বাগার দিল কেউ। আপনাকে চরিত্রহীন বলেছিল, টিভির রিমোটের জন্য বলেছে। মানলাম আমি তর্ক করেছি, তাই বলে এমন কথা বলবে? শুধু বলেছিলাম টিভির রিমোট আর আশা আমার জামাইয়ের মানে আমারই। শুধু বলেছিলাম টিভির রিমোট আর বাসা আমার জামাইয়ের মানে আমারই। তৌসিফ নরম হলো, ওকে কাছে টানতে চিরবির করে উঠল পোষ। তৌসিফ তাকে শান্ত করতে জানে। ওর হাত ধরে নিতে বলা, রেডি হওনি কেন হানি? যাব না তো? যেতেই হবে তোতা পাখি। যাব না। তৌসিফ চোখ গরম দেখাতে চুপসে গেল। আলমারি খুলে ব্যাগ নিয়ে কাপড় বের করে চমকালো, এইটা কোনো কাপড় না, এটা তো নাইট ড্রেস। পোষ দাঁতের দাঁত চেপে বলে উঠল, এটা পরে যাব। তৌসিফ স্বাভাবিকভাবে ওটা সরল জানালো, আরে শাড়ি আনলাম তো হানি, ওটা পরবে, এটা ফিরে এসে পরবে। এটা কিছুতেই পরবো না আমি। এখন না তো হানি, এটা ফিরে এসে পরবে শুধু আমার সামনে। দাঁতের দাঁত চেপে পোষ দ্বিতীয় ব্যাগটা হাতে নিল। কালো রঙের একটা শাড়ি, অসম্ভব সুন্দর বটে। পোষের মনটা ছলমলিয়ে উঠল সহসা, মুখে হাসি ফুটে উঠল, কিন্তু তা বেশিক্ষণ টিকল না। ব্যাগে পুনরায় হাত ঠুকাতে ব্লাউজ সহ অন্য সব কিছু বেরিয়ে এলো। চোখ বড় বড় করে তাকালো পোষ। পোষ রাগে ছুরি মারলো, তা যা গিয়ে পড়লো তৌসিফের মুখে।
পোষ হিসিয়ে বলল। আপনাকে বলেছি এসব আনতে? তৌসিফ মাথা থেকে তা হাতে নিয়ে বলল। আমি না আনলে কে আনবে? চেয়েছি আমি। লাগে তো। আপনাকে বুঝতে বলেছি অসভ্য লোক। এসব কেন ধরেন আপনি? সাইজকে বলেছে আপনাকে? বউ আমার, সঠিক বেঠিক সব সাইজ আমার জানা আছে। পোষ তৌসিফের হাত থেকে টেনে নিল ওটা, দৌড়ে গিয়ে ঠুকলো ওয়াশরুমে। ভেতরে গিয়ে গালিও দিল দুটো, যা ছিল অতি সস্তা। এই মেয়ের মুখের বুলি হয়েছে এই দুটো কথা। তৌসিফ নিজে স্যুট বুট বের করল। তারা ওখানে স্পেশাল গেস্ট। বউয়ের সাথে বলতে গেলে এই প্রথম বন্ধুদের সাথে দেখা, একটু হাব ভাব ঠিক রাখতে হয়। মাঝারি শৈলে অতি অল্পই মেদ, সুন্দর করে তাতে কালো শাড়ি পরা, ছোট্ট ছোট্ট সাদা স্টোন তাতে দুতি ছড়াচ্ছে, মাথায় সাধারণ একটা কালো হিজাব পরা। দেখতে সাধারণ হলেও অতি অসাধারণ সেটা। তৌসিফ যেন ঢোক গিলতে ভুলে যাচ্ছে। তার পরনে কালো প্যান্ট, সাদা শার্ট, তার উপর কালো ব্লেজার। দাঁত দিয়ে দাঁত চেপে রাখলো তৌসিফ। মানুষ সে ততটাও তো ভালো না, না ভালো তার নিজের অতীত। শুধুমাত্র এই মেয়েটাকেই দেখার পর থেকে তার মধ্যে পরিবর্তন আসা শুরু করলো। না হয় তৌসিফ তালুকদারের রগে রগে শয়তান চলে, অনেকেই আগে পিছে তা বলে বেড়ায়। পা বাড়িয়ে এগিয়ে ভ্যানিটির সামনে গেল তৌসিফ। সেখানে বক্সে রাখা ডায়মন্ডের 4টা চুড়ি। তৌসিফ তা নিয়ে পৌষের সামনে এসে হাতের কবজি ধরে দুটো দুটো করে পরালো। 2 আঙ্গুলে 2টো আংটি পরিয়ে তাকালো সরাসরি মুখের দিকে। সাজ অতি নগণ্য। ওর যে ততটা সাজগোজ পছন্দ করে না তা এতদিনে তৌসিফ বুঝে গিয়েছে। অথচ সামান্য সাজে পৌষের মুখের আদর ঘুরে গিয়েছে। তৌসিফের বাগানে যেন স্বয়ং জ্যোৎস্না নামলো আলো ছড়াতে। তপ্ত হওয়া উষ্ঠ দুটো আর টিকতে চাইল না। পৌষের থুতনিতে তারা নিজেদের স্থানও খবরদারি দেখালো। পৌষ আস্তে করে জিজ্ঞেস করল, বের হবে না? শু পরিয়ে দাও বলেই কাউচে বসলো। শাড়ি পরা অবস্থায় কাজটা মুশকিল বটে, কিন্তু তৌসিফ সেদিকে নজর দিল না বলেই যেন খালাস। পৌষ কালো শু নিয়ে সামনে এলো। শাড়ি পরা অবস্থায় ওভাবেই বসাটা সম্ভব হলো না। পাশ থেকে টুল নিয়ে তাতে বসে তৌসিফের পা নিজের কোলে তুলে পরালো জুতা। পৌষের এতে ভালোই বেগ পেতে হলো, কিন্তু এই বিষয়টা নিয়ে তর্ক করতে পারলো না। নিজের ঘাড়ে সে নিজেই কোপ মেরেছে। একদিন সোহা জুতা চুজ করে দেওয়ার পরই তো পোষ কাণ্ড করেছিল। এখন লে খেলা সামলা পোষরা, খেলা সামলা। তৌসিফ একটা স্টোনের পার্স পোষের হাতে দিয়ে ওর হাত ধরে হাঁটা দিল। গাড়িতে উঠতে তৌসিফ আজ ড্রাইভারকে বলল, ইউ ক্যান লিভ। ড্রাইভার সরে দাঁড়ালো। মাঝে মধ্যেই ওর স্যার একা ড্রাইভ করে। গাড়ির ডোর খুলে পোষকে জায়গা দিল তৌসিফ। শাড়ির সামনে উঠতে ওর আঁচল ধরে কোলে দিল তৌসিফ। নিজে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি চলতে শুরু করেছে। ছোট্ট করে তৌসিফ শুধালো, এত আনিজির কিছু নেই হানি, আই এম উইথ ইউ না? হু হা কিছুই করলো না। তৌসিফ ডান হাত স্টিয়ারিং এ রেখে বা হাতে পৌষের হাত ধরে টেনে নিজের হাতের মুঠোয় নিল। ওভাবে রেখে বলা, বাসায় আসার পর আপনার সাথে কথা আছে আমার, একটু জরুরি কিছু। পৌষের ভাষা প্রকাশ করছে মামলা সিরিয়াস। তৌসিফ বুঝলো এখন বউকে ঘাটতে গেলে ঝামেলা হবে, তাই মাথা নেড়ে ড্রাইভিং এ মনোযোগ দিল। ঘন্টা খানিকের মাঝেই নিজেদের গন্তব্যে পৌঁছলো ওরা। একজন কালো স্যুটবুট পরা বিশাল দেহের লোক এসে গাড়ির ডোর খুলে দিল। তৌসিফ বের হয়ে অপর পাশে ডোর খুলে পৌষের হাত ধরে বের করল। শাড়ির আঁচল গুছিয়ে দিয়ে নিজের বাহুর ভাঁজে ওর হাতটা নিয়ে হাঁটা দিল সামনে। তৌসিফের অপেক্ষায় ছিল সকলে। ও আসা মাত্র ওর বন্ধু রওনাক এগিয়ে এলো। তৌসিফের সাথে হাঁক করে তাকালো পৌষের দিকে। পৌষ অবাক চোখে এদিক ওদিক দেখছে। এই রকম পরিবেশে সে কখনো আসেনি। চারিদিকে মানুষের সমারোহ অনেক, কিন্তু জায়গাটা এতই বিশাল যে বোঝাই যাচ্ছে না। রওনাক পৌষের দিকে হাত বাড়িয়ে হাসি মুখে বলল, আমাদের ভাবি। বাড়ানো হাতটা অবলীলায় তৌসিফ ধরে নিজে হ্যান্ডশেক করলো। হাসি মুখে জানালো, হ্যাঁ ও পৌষরাত। রওনাক বুঝলো তৌসিফ তার বউ নিয়ে সিরিয়াস। হাত পর্যন্ত ছুতে দিবে না। অল্প হেসে রওনাক বলল, বস তাড়াতাড়ি আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। তৌসিফ মাথা নাড়ালো। বাকিদের সাথে শুধু চোখের দেখাই হলো। সময় অনেকটা হাওয়াতে আগে ওরা উদ্ভাবনের কাজটাই করলো।
প্রেস মিডিয়া থাকায় পোষকে আগের সাইডে বসিয়ে এসেছে তৌসিফ। পোষ যে অস্বস্তি বোধ করছিল তা তৌসিফ বুঝতে পেরেছিল। পোষ সাইড থেকে সবটা স্পষ্ট দেখতে পেল। লাল বিরন কেটে তৌসিফ তালুকদার প্রবেশ করেছে। এত এত মানুষের ভিড়ে বন্ধুর কাজের আর শোরুমের ম্যাটেরিয়ালের প্রশংসা করছে। পৌষের চোখের পলক যেন পড়ে না। এই লোক এতটা গুছিয়ে কথা বলে, হাত নাড়ানোর ভঙ্গি অদ্ভুত সুন্দর, পরিপাটি একজন মানুষ, অথচ এর নামে আগে পরে কত কালির দাগ পড়েছে। পৌষের আজ কিছু উত্তর চাই। হঠাৎ একটা যুবতী মেয়ে এসে দাঁড়ালো পৌষের সামনে। পৌষ তাকাতেই দেখা মিলল সুন্দরী রমণীর। হাই সোসাইটির হাই পড়া মেয়ে, দেখেই বোঝা যাচ্ছে বয়স তার 18 কি 19। পৌষকে পা থেকে মাথা পর্যন্ত দেখে প্রশ্ন করল, তুমি পোষরাত? পৌষ মাথা নাড়াতে মেয়েটা ছোট গোল করে বলল, ও। বলে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। পৌষ বিরক্ত হলো বটে, জিজ্ঞেস করল, বলবে? আরশি চুলগুলো পেছনে সরিয়ে দিয়ে বলল, তুমি জানো তৌফিক আমাকে পছন্দ করতো, তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে হলো না কেন? আরশি অবাক হলো বটে, মেয়েটা রিয়্যাক্ট করলো না কেন। আরশি পুনরায় বলল, উই ওয়ার ইন ডিপ লাভ। বাপের বয়সী তোমার, সে লজ্জা লাগে না? কাঠখোট্টা জবাবে আরশির চোখ কোটর থেকে বের হওয়ার উপক্রম। এত বড় কথা শুনেও এই মেয়ে এত শান্ত। আরশির পাশে বসলো ওর, অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে না তুমি? কি শুনতে চাও? এই যে আমি বললাম, বাইরের মানুষের কথা কানে তুলে নিজের সংসারে কেন অশান্তি করব আমি? আমি কি পাগল? আরশি পুনরায় বলল, তৌফিক আমাকে। ওকে থামিয়ে পোষ বলল, তোমাকে কি বিয়ে করেছে? করলেও আমার সমস্যা নেই। তার মানে অনেক কিছুই বিয়ের আগে শুনেছি, এখন না হয় বিয়ের পরেই শুনলাম। কি বলে দাঁড়িয়ে গেল পোষ, চোখের পানি লুকাতে অন্য সাইডে চলে গেল ও। ক্লাস থেকে টিস্যু বের করে চোখের কোণা মুছে নিল অতি সাবধানে। পুরো তৌসিফ তালুকদার এক জলজান্ত রহস্য, যাকে খোলাসা করতে গিয়ে প্রতিনিয়ত তাতে ডুবে যাচ্ছে পৌষ। আর সে অবাক হলো বটে, এটা কিভাবে মুখের উপর বলে দিল তৌসিফ তালুকদার তার বাবার বয়সী। সে কি জানে রনকের ভাতিজিও? ফাঁকা ঢোক গেল আরশি, যদিও চাচুকে বলে দেয় এই মেয়ে। কিন্তু এটাও সত্যি, আরশি ভালোবেসেছিল তৌসিফ তালুকদারকে। তার ব্যক্তিত্বের কাছে তার নামে রটা সকল কথা আর বয়স কোনো ম্যাটার করে না। তৌসিফ কথা শেষ করেই পোষকে খুঁজতে এলো। বন্ধুরা সব জ্বালিয়ে মারছে তাকে, বউ দেখবে তারা, সবগুলো মুখিয়ে আছে একদম। পোষকে নির্দিষ্ট জায়গায় না পেয়ে তৌসিফে ফ্রি কুচকালো। এইদিক ওইদিক মাথা ঘুরিয়ে তাকাতেই দেখা মিল তার নির্দিষ্ট রমণীর। ওই তো কোনায় দাঁড়িয়ে আছে, ডাগর ডগর চোখে আশপাশ দেখছে। তৌসিফ ওই দিকে পা বাড়াতেই একটা ওয়েটার এলো পোষের সামনে, ট্রেতে কিছু ড্রিঙ্কস রাখা, সাথে ফ্রুট সালাদ। অফার করতে পোষ হাত বাড়াতে নিলেই গলা শুকিয়ে গিয়েছে তার। যেই না নিবে অমনি ওর হাত বারোটা ধরে ফেলো তৌসিফ। পোষ অসন্তোষ প্রকাশ করে বলল, কি হয়েছে? কি খাবে আমাকে বলো। নিচ্ছিলামই তো। ওয়েটারের দিকে তাকিয়ে তৌসিফ বলল, ফ্রুট জুস নিয়ে আসো গো। মাথা নেড়ে চলে গেল ওয়েটার। পোষ অবাক হয়ে জিজ্ঞেস করলো, ছিলই তো। অ্যালকোহল ছিল ওগুলো? বড় বড় চোখ করে তাকিয়ে রইল পোষ, চোখ বিকৃত করে বলল, কি? জি মাই হানি, কাম, তোমার জন্য অনেকে অপেক্ষা করছে। এখানে ভালো লাগছে না। লাগবে, চলো। গোমরা মুখ করেই গেল পোষ। তৌসিফের বন্ধুরা হা করে তাকিয়ে রইল। এত ছোট মেয়ে বউ করে, তাহলে তাদের এই হাট্টা কাট্টা বন্ধু এমন ঘর কোনো হলো বুঝি? আড্ডা দিতেও সময় থাকে না তার। রনক ফিসফিস করে তৌসিফের কানে বলল, এই 38 বছর বয়সে এসে 20 বছর বয়সী বউ নিয়ে তাহলে ঘরমুখী হলি তুই? তৌসিফ চোখ রাঙালো, তাতেই রনক চুপ করে গেল। তবে বাকিরা থেমে নেই, তারা পোষকে আপ টু তো দেখেই নানান প্রশ্ন করে যাচ্ছে। তৌসিফ ওদের থামিয়ে বলল, ওইদিকে চলো, বসে কথা হোক। একদম সাইডে বিশাল বড় বসার খালি জায়গা আছে ওদের জন্য। ওরা গিয়ে বসে সেখানে। রনকের বউ পোষকে দেখেই মিষ্টি মুখে বলল, এ তো অনেক ছোট তৌসিফ, তা পোষরাত সামলাতে পারছো তো আমাদের তৌসিফকে? পোষ উত্তর করার আগে হামজা নামের একজন বলে উঠল, পরেনি আবার, আমাদের তৌসিফ ঘর ছাড়া আজকাল কিছুই বুঝে
পৌষের চিন্তা হলো তাদের কথা অনুযায়ী তৌসিফ আগে বাসায় বেশি থাকতোই না, তাহলে সোহা যা যা বলল আজ তা কি মিথ্যা? সোহার কথা অনুযায়ী তো কথা মিলছে না। তবু তাড়াহুড়ো করে না পৌষ পুনরায় একজন প্রশ্ন করলাম। পৌষের ছুটন্ত মুখটা আর আটকে রইল না, ফুরুত করে কথা বেরিয়ে এলাম। এতক্ষণ ধরে তো মজা নিচ্ছেন আপনারা, আরো বাকি আছে? সবগুলো হা করে তাকিয়ে রইল। পরক্ষণে হু হা শব্দে এসে উঠল। তৌসিফ মুচকি হাসল। তার তোতা পাখিটা আজ চুপচাপ ছিল, যা দেখে তার মনের কোথাও কষ্ট হচ্ছিল। এখন কথা বলাতে শান্তি শান্তি লাগছে। ওদের কথার মাঝে জুস এলো। তৌসিফ পৌষের হাতে দিয়ে বলল, ক্ষুধা লেগেছে? পৌষ উত্তর করার আগেই বাকিরা মজানো শুরু করলো। জুসে চুমুক দিল পৌষ। তার বিরক্ত লাগছে। এই এত বড় বড় দামড়া দামড়া ব্যাটাগুলো এমন ভাবে কথা বলছে যেন এরা ভার্সিটি পড়ুয়া ছেলে। বউগুলো তো কম না। এই যে পৌষ জুস খাচ্ছে, তারই মধ্যে একজনই তার কানে কানে ফালতু এক কথা জিজ্ঞেস করলো। পৌষ তার কথা শুধু মুচকি হাসল। তৌসিফের পেটে গুঁতো দিতে তৌসিফ ওকে পাশ থেকে জড়িয়ে ধরল। আরেকজনের বউ সরাসরি জিজ্ঞেস করল, তো পৌষ বিবাহিত জীবন কেমন লাগছে? পৌষ মারি শক্ত করেই হাসি মুখে বলা, জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো যাচ্ছে। সকাল থেকে রাত জামাই নিয়ে খুবই সুখে আছি। আপনার কেমন যাচ্ছে? মহিলাটি হকচকালো। এই বয়সে তাদের সংসার মন নেই। দুজনেই ব্যস্ত কাজে। বাচ্চাগুলো বড় হয়েছে। এই তো উত্তরে তিনি হাসলেন, বলেন, তোমারই তো সময় এখন, জামাই আঁচলে বেঁধে রাখো। এত সুন্দর জামাই ছুটে গেলে সমস্যা। কি হাসলো পৌষ বলল, আমার সে দিন শেষে আমার কাছেই ফেরত আসবে, তাকে বেঁধে রাখার প্রয়োজন নেই। পৌষের এহেন উত্তরে তৌসিফ অবাক হলো বেশ। উস্কি তবে তৌসিফকে নিজের ভাবে। বাকিরা ওর উত্তরে মুগ্ধ হলো। তারা মন থেকে চায় তৌসিফ ভালো থাকুক। পিয়াসী তার জীবনের অনেকটা সময় কেড়ে নিয়েছে। ডিনার করতে বসতে দেখা গেল ভিন্ন এক চিত্র। পৌষের প্লেট থেকে চামচ দিয়ে কিছু কিছু নিয়ে তৌসিফ খাচ্ছে, আবার নিজের প্লেট থেকেও পৌষকে খাওয়াচ্ছে। এদের কারো মনে এটু খাবারের প্রতি তিক্ততা নেই। হঠাৎই তাদের মনে পড়ল পিয়াসীর কথা। তখনও তারা ডিনার করছিল। তৌসিফ শুধু নিজের ছেঁড়া একটা চিকেন পিয়াসীর প্লেটে তুলে দিয়েছিল, কারণ ছিল পিয়াসীর চিকেনটা বেশি পছন্দ ছিল। অবাকের বিষয় ছিল পিয়াসী তার ছুঁয়েও দেখেনি, বরং সে খাবারই খেল না। তৌসিফ তখন বন্ধুদের সামনে বউকে উঁচু রাখতে সুন্দর করে মিথ্যে বলেছিল, আরে ওর ওসিডি আছে। অথচ সবাই তৌসিফের চোখের ভাষা বুঝেছিল। এত এত আদর যত্নের পরও এহেন আচরণ কোনো পুরুষই সহ্য করতে পারে না। অথচ প্রেমিক পুরুষ করেছিল। বাস্তব চিত্রটা আরো সুন্দর হলো। ফ্রুটস সালাদ খাবে না দেখে তৌসিফ চোখ গরম দেখিয়ে পৌষের মুখে দিচ্ছে। লিপস্টিক ব্র্যান্ডের হাওয়াতে ঠোঁটেই আছে, কিন্তু তবুও টিস্যু দিয়ে মুছে মুছে দিয়ে তৌসিফ বলছে, পকেটে করে নিয়ে এসেছি, খাও, এরপর লাগিয়ে দিব। 2 চামচ খেয়ে আর খেল না পৌষ। তৌসিফ খাচ্ছে পাখিটা। তৌসিফের খাওয়া শেষে শুধু একটা চিকেন বল আধ খাওয়া রাখা। অবলীলায় তা চামচে মুখে তুলে দিল পৌষ। তৌসিফ জিজ্ঞেস করল, ভালো লেগেছে? পৌষ মাথা নাড়তেই রনকের দিকে তাকিয়ে তৌসিফ বলল, প্যাক করিয়ে দিস তো, রাতে ক্ষুধা লাগে ওর, তখন খাবে। রনক হাসি মুখে সায় জানালো। এত এত দম্পতির মাঝে দেখা যাচ্ছে শুধু কৃত্রিম সাজসজ্জা আর আভিজাত, অথচ এই অসমবয়সী জুটিটার মধ্যে আছে শুধু সামঞ্জস্য, অকৃত্রিম আর প্রেম, যা সকলকেই মুগ্ধ করবে। দিগন্ত থেকেই দিগন্ত টেনে নিয়ে যাবে রূপকথার এক জগতে।